This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুসলিম মানে উগ্রপন্থী রাজ্যের এমন একটা ধারণা তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক পরিবেশ তৈরির চেষ্টা চলছে, অভিযোগ করলেন ফেরাদ হাকিম। মুসলিম সমাজকে খারাপ দেখানোর চেষ্টা করা হচ্ছে, সব মুসলিম খারাপ নয়, মন্তব্য মন্ত্রী ফেরাদ হাকিমের। এটা পারসেপশন তৈরি করছে, পারসেপশন তৈরি হচ্ছে যে এখানে এটা একটা হালকা করে কমিউনাল পারসেপশন তৈরি হচ্ছে যে মুসলিম মানে টেরোরিস্ট। ঠিক যে কিছু মানুষ বাংলাদেশ থেকে কিছু টেরোরিস্ট আসতে পারে, তার কারণ ওখানে এখন যারা রয়েছে এ কান্ট্রি অফ হুলিগেন্স ওখানে এখন। সে হতে পারে যারা যারা অ্যারেস্ট হচ্ছে, আমি সেটাকে নিয়ে কোনো পুলিশই তো অ্যারেস্ট করছে, কিন্তু তার মানে একটা জাতিকে এই স্ট্যাম্পটা মারাটা ঠিক হচ্ছে না। রাষ্ট্রনেতা যারা ভারতবর্ষে যাদের খুন হয়েছেন, সেটা সাউথে হোক, নর্থে হোক, সেন্ট্রালে হোক, একদম মহাত্মা গান্ধী থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো মুসলিম কিন্তু খুন করেনি, অথচ টেরোরিস্ট স্ট্যাম্পটাকে মেরে দেওয়া হচ্ছে। মাই নেম ইজ খান অ্যান্ড আই এম নট এ টেরোরিস্ট। মুসলিম মানেই উগ্রপন্থী রাজ্যে ঠিক এমন একটা ধারণার তৈরি করবার চেষ্টা করা হচ্ছে এবং বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করবার চেষ্টা চলছে, এরকম অভিযোগ করছেন মন্ত্রী ফেরাদ হাকিম। মুসলিম সমাজকে খারাপ দেখানোর চেষ্টা করা হচ্ছে, কেন মুসলিমদের বিরুদ্ধে এভাবে বিদ্বেষ তৈরি করা হচ্ছে প্রশ্ন তুলছেন তিনি। পাশাপাশি তিনি বলছেন যে বলছি না যে সবাই ভালো, কিন্তু সব মুসলিম খারাপ নয়, মন্তব্য ফেরাদ হাকিমের। সংখ্যালঘু মুসলিম সমাজকে খারাপ দেখানোর চেষ্টা করা হচ্ছে, মানে সমস্ত মুসলিমরা খারাপ নয়, ঠিক এমনই একটা মন্তব্য করছেন ফেরাদ হাকিম। মুসলিম মানেই যে উগ্রপন্থী রাজ্যে ঠিক এমন একটা ধারণা তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, এমনই অভিযোগ তার। বাংলাদেশের ঘটনাকেই কেন্দ্র করে সাম্প্রদায়িক পরিবেশ তৈরির চেষ্টা করছে। আরও একবার শুনবো কি বললেন মন্ত্রী ফেরাদ হাকিম। এটা পারসেপশন তৈরি করছে, পারসেপশন তৈরি হচ্ছে যে এখানে এটা একটা হালকা করে কমিউনাল পারসেপশন তৈরি হচ্ছে যে মুসলিম মানে টেরোরিস্ট। ঠিক যে কিছু মানুষ বাংলাদেশ থেকে কিছু টেরোরিস্ট আসতে পারে, তার কারণ ওখানে এখন যারা রয়েছে এ কান্ট্রি অফ হুলিগেন্স ওখানে এখন। সে হতে পারে যারা যারা অ্যারেস্ট হচ্ছে, আমি সেটাকে নিয়ে কোনো পুলিশই তো অ্যারেস্ট করছে, কিন্তু তার মানে একটা জাতিকে এই স্ট্যাম্পটা মারাটা ঠিক হচ্ছে না। রাষ্ট্রনেতা যারা ভারতবর্ষে যাদের খুন হয়েছেন, সেটা সাউথে হোক, নর্থে হোক, সেন্ট্রালে হোক, একদম মহাত্মা গান্ধী থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো মুসলিম কিন্তু খুন করেনি, অথচ টেরোরিস্ট স্ট্যাম্পটাকে মেরে দেওয়া হচ্ছে। মাই নেম ইজ খান অ্যান্ড আই এম নট এ টেরোরিস্ট। চলুন পরের খবরে নজর রাখি। আবারও বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের গ্রহণতাগার মন্ত্রী। সংখ্যালঘু বৃত্ত নিগমের অনুষ্ঠানে বিস্ফোরক সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমি বা আমার মতো লোকেরা দলের জন্য যত শ্রম দিয়েছি, জানি না নবান্ন কতটা এর মূল্য দিয়েছে, এত বড় কথা বলে গেলাম। শাসক দলের বিড়ম্বনা বাড়িয়ে ঠিক এমনই মন্তব্য করলেন গ্রহণতাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এটা সত্য কথা, আমি বা আমাদের মতন বহু মানুষ এই দলের জন্য যত শ্রম দিয়েছি এবং দিচ্ছি, আমি জানি না নবান্ন তার কতটা মূল্য দিয়েছে, এত বড় কথা আমি বলে গেলাম। আবারও বিজেপিকে নিশানা তৃণমূলের। নন্দীগ্রামের খবর, নন্দীগ্রামের গড় চক্রবেড়িয়ার ভূত মোড়ে বশ্যতা বিরোধী দিবস পালনে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির, এবং সেই মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূলের প্রাক্তন রাজ্য সভানেত্রী জয়া দত্ত। নন্দীগ্রাম থেকে বিজেপিকে মুছে ফেলবার হুঁশিয়ারি তার। নেত্রী বলেছিল 2011-তে বদলা নয়, আমি বদল চাই। যদি তোমরা মনে করো তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামের মাটিতে তোমাদের দেখে ভয় পাচ্ছে, তোমরা ভুল ভাবছো। নেত্রী যদি একবার নির্দেশ দেয় যে আমি বদল না, আমি বদলা চাই, পিঁপড়ার মতো টিপে মেরে ফেলবো, 2 সেকেন্ড টাইম লাগবে। বিজেপি বলে কোন নাম এই নন্দীগ্রামের মাটিতে থাকবে না। শুধুমাত্র তাই নয়, নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকেও নিশানা করলেন তৃণমূল নেত্রী জয়া দত্ত। মঞ্চে ছিলেন তৃণমূলের
তমলুক সাংগঠনিক জেলার সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাপতি শেখ সুফিয়ান, কাঁথি জেলা সভাপতি পীযূষ পান্ডা প্রমুখ। শুভেন্দু অধিকারী মুখে শুধু ভাষাবাদ, বড় বড় কথা বলে, মমতা ব্যানার্জিকে নিয়ে সমালোচনা করে। আজকে নন্দীগ্রামের মানুষ তাকে চিনেছে কিভাবে? মমতা ব্যানার্জির দয়ায়। মমতা ব্যানার্জি যদি তাকে পরিবহন মন্ত্রী না করত, তাকে বিধায়ক না করত, তাহলে শুভেন্দু অধিকারীকে বাংলার মানুষ চিনত না। শুনলেন জয়া দত্তর বক্তব্য। আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে, এই প্রসঙ্গে তিনি কি বললেন শুনুন। হচ্ছে হাততালি পাওয়ার শব্দ। এখান থেকে ওর পিসিমা, অজেয় পিসিমা, আলেকজান্ডার পিসিমা, হ্যাঁ সেই পিসিমা ওখান থেকে কত যেন 10956 না কত 1956, হ্যাঁ এই সংখ্যায় হেরেছিলেন। এবারে সেই সংখ্যাটা তো নিশ্চয়ই আরো অনেক বেশি হবে। আর এরা অনেক ছোট, এরা একটু হাততালি পাক, এদের নাম হোক, টিভিতে দেখা ভালো, অসুবিধা কি আছে। মুর্শিদাবাদের নাকুরতলায় তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা। আজ ঘটনাস্থলে বম স্কোয়াড, ছড়িয়ে ছিটিয়ে থাকা বোমা উদ্ধার। আরও কোথায় বোমা পড়ে রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে উল্টে গেল পর্যটক বোঝাই বাস, জখম 15 জন। বাঁকুড়ার ইন্দপুরের বাগডিহা গ্রামের ঘটনা। আহতরা প্রত্যেকেই কলকাতা রুবি এলাকার বাসিন্দা। গুরুতর আহত 3 জনকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। প্রশাসনের নাকের ডগায় জলাশয়ে ভরাট করে কংক্রিটের নির্মাণ। আরামবাগের 14 নম্বর ওয়ার্ডের ঘটনা। সামনেই আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়, পুরসভার অফিস। বারবার বলা সত্ত্বেও কাজ বন্ধ হয়নি, অভিযোগ কাউন্সিলরের। প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না, প্রশ্ন স্থানীয়দের। পুরসুরায় রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ। কাটমানির কোপে রাস্তার মান একেবারে নিম্নমানের। হাতে করে রাস্তার পিচ তুলে দিচ্ছেন এলাকার মানুষ, ক্ষোভ স্থানীয়দের। শ্রীরামপুর বাজার পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার নতুন রাস্তার হাল বেহাল। কাটমানি বিতর্কে তুঙ্গে রাজনৈতিক তরজা। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে জমি দিতে নারাজ দাসপুরের কৃষকরা। মাস্টার প্ল্যানের জন্য জমির মাপজোক শুরু হতেই ফুঁসছেন কৃষকরা। নতুন করে খাল খননে জমি দেব না দাবি গ্রামবাসীদের। জমি নেওয়া হলে উপযুক্ত দাম দেওয়া হবে, আশ্বাস প্রশাসনের। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা। হেস্টিংসের আস্তাবল থেকে উদ্ধার ওই আস্তাবলেরই একজন কর্মীর দেহ। দীর্ঘদিন বেতন না পাওয়ায় অবসাদে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ আস্তাবলের বাকি কর্মীদের। ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন কর্মীরা। हुआ है हम लोग एक स्टाफ सुसाइड कर लिया है, जिनको 1 साल से बैठा दिया गया था और नो वर्क नो पे, 1 रुपया भी उनको कुछ नहीं मिल रहा था। हम लोग हॉर्स का सही से हम लोग हॉर्स का देखभाल करते हैं, हम लोग एम्प्लॉयज है। हम लोग यहाँ पे पहले 10 घोड़ा पे 12 आदमी काम करता था। अचानक से इन लोग एक रेशियो लेके आ गया है कि 10 घोड़ा पे 8 आदमी काम करेगा, जिसके कारण 300 घोड़ा पे एक झटका पे 120 आदमी बैठा दिया, वो भी नो वर्क नो पे। पर यहाँ पे ऐसा कोई रूल नहीं है, यहाँ पे किसी को कुछ मिलता ही नहीं, जिसके कारण आदमी सुसाइड कर ले रहा है। স্যালারি পাচ্ছে না, মানে স্যালারি যারা কাজ করছে তারা পাচ্ছে, কিছু লোক বসে রয়েছে তাদেরকে স্যালারি দেওয়া হচ্ছে না। তাদের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের কথাবার্তা হচ্ছে, কিন্তু ওরা শুনছে না, ম্যানেজমেন্ট শুনছে না, চিঠি পাঠা চলছে। এই 4 মাস ধরে এই খেলা হচ্ছে। ব্রিটিশ আমল থেকে যে নিয়ম চলছে, অভিযোগ সেই নিয়ম এখন একেবারেই তলানিতে ঠেকেছে। অধিকাংশ সময় ঘোড়ার দেখভাল যারা করেন, যারা ভালোবেসে রীতিমতো এখানেই থাকছেন বছরের পর বছর, তাদের বেতনটুকু দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। শেষ 2 বছর করোনার পর তাদের অবস্থা আরও খারাপ হয়েছে এবং যার জেরেই এই মৃত্যু, এমনটাই অভিযোগ। ঘোড়ার দেখভাল যারা করেন সেই সমস্ত কর্মচারীদের। ম্যানেজমেন্ট এর পরেও কোনো রকম সুরাহার রাস্তায় হাঁটছে না, এমনটাও অভিযোগ। ফলে আগামী দিনে এই ঘটনা যে আবার ঘটতে পারে তেমন আশঙ্কাও প্রকাশ করেছেন কর্মচারীরা। ক্যামেরা কল্যাণ মণ্ডলের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। স্বাস্থ্য ভবন সংক্রান্ত একটা নতুন নির্দেশিকা হাসপাতালের চিকিৎসকদের কাজের সময় নিয়ে। নয়া নির্দেশিকা স্বাস্থ্য ভবনের কি আছে এই নির্দেশিকাতে কথা বলবো। আমাদের সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, কি আছে স্বাস্থ্য ভবনের এই নয়া নির্দেশিকায়? রনিবা, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাগৃহে
স্বাস্থ্য ভবনের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন যে স্বাস্থ্য ভবনে আদৌ কি কোনো কাজ হচ্ছে নাকি শুধু গল্প গুঞ্জন হচ্ছে, এবং সেই জায়গা থেকে এখনো কেন রেফার পুরোপুরি বন্ধ হয়নি, কিভাবে একজন চিকিৎসক একই সময়ে 3 জায়গায় অস্ত্রোপচার করছেন স্বাস্থ্যসাথী প্রকল্পে, সেই বিষয়গুলো তিনি তুলে ধরে মানে বোঝাতে চান যে কেন তিনি অসন্তোষ প্রকাশ করছেন। এরপরেই দেখা গেল একটি স্বাস্থ্য ভবন থেকে নির্দেশিকা জারি হয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে যে এখন থেকে রাতের বেলায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদমর্যাদার বা সিনিয়র ফ্যাকাল্টি পদমর্যাদার একজন করে চিকিৎসক থাকবেন, অর্থাৎ শুধুমাত্র জুনিয়র চিকিৎসকদের ভরসায় রাতের হাসপাতালকে ছেড়ে দেওয়া হবে। এটা কিন্তু স্বাস্থ্য ভবন আর বরদাস্ত করবে না, সেই মর্মে একটি নির্দেশিকা জারি হয়েছে। বলা হয়েছে যে প্রত্যেকটি ইউনিট সকাল সন্ধে ইনডোর এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড সেগুলো পরিদর্শন করবেন বাধ্যতামূলকভাবে। আর সপ্তাহে 6 দিন তাদেরকে ডিউটি করতে হবে, টোটাল 42 ঘন্টার ডিউটি, এবং 12 ঘন্টার চেয়ে বেশি 12 ঘন্টা টানা 12 ঘন্টার বেশি ডিউটি যাতে না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। তিনি বিভাগীয় প্রধান, তাকে শুধুমাত্র তার ডিপার্টমেন্ট বা তার ইউনিট দেখলে চলবে না, তাকে অন্য ইউনিটের রোগীদেরও তত্ত্বাবধান করতে হবে। প্রত্যেকটা রোগীর মৃত্যু কেন হলো তার ডেট অডিট করতে হবে, এবং যদি কারো গাফিলতি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে শুধু ব্যবস্থা নয়, প্রয়োজনে স্বাস্থ্য ভবন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের নজরে নিয়ে এসে জানাবে যে কেন এই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তিনি কর্তব্যে গাফিলতি করেছেন। তিলোত্তমা আন্দোলনেরও এর একটা প্রভাব রয়েছে রনিপা, তার কারণ তুমি জানো যে নিহত পিজিটি কেন টানা ডিউটি করছিলেন তা শুনে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বিস্ময় প্রকাশ করেছিলেন যে একজনকে 36 ঘন্টার বেশি ডিউটি করতে হয়, এবং কেন রাতে অনকল ডিউটিতে সিনিয়র ফ্যাকাল্টি ছিলেন না, সেই বিষয়গুলো সামনে আসে। ফলে তিলোত্তমা আন্দোলনের প্রভাবও রয়েছে, আবার মুখ্যমন্ত্রীর একটা সদিচ্ছাও রয়েছে। কিন্তু এরই মধ্যে যারা আন্দোলনের সঙ্গে যুক্ত চিকিৎসক তারাও আবার বলছেন যে এত ফ্যাকাল্টি কোথায়, যে নির্দেশিকা করেছে সেই পরিমাণ পর্যাপ্ত চিকিৎসক কোথায়। ফলে সব মিলিয়ে আগামী দিনে এই নির্দেশিকা কতখানি খাতায় কলমে থেকে যায় আর কতখানি বাস্তবে কার্যকর হয়, একেবারেই সৌরভ সেই দিকে নজর থাকবে যে বিষয়টা কতটা খাতায় কলমে থাকে আর কতটা তার বাস্তবায়ন ঘটে। অনেক ধন্যবাদ তোমায়, নজর রাখো। দিল্লিতে আজ গ্রামীণ ভারত মহোৎসবের সূচনা হতে চলেছে। ভারত মণ্ডপমে অনুষ্ঠানের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 6 দিন ব্যাপী এই অনুষ্ঠানটি চলবে। গ্রামীণ ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য এবং গ্রামীণ উদ্যোগপতিদের মধ্যে আরও উৎসাহ বাড়াতে মহোৎসবের আয়োজন করা হয়েছে। 9 জানুয়ারি পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। দিল্লিতে আজ গ্রামীণ ভারত মহোৎসবের সূচনা। ভারত মণ্ডপমের অনুষ্ঠানের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 6 দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে।